তো ছকটার মধ্যে আমরা প্রথমেই যে প্ল্যানেটস গুলো লিখবো সেটি হলো, প্রথমেই লিখবো আমরা মঙ্গল, সরি রবি। হ্যাঁ, এবার বাংলা লেখা যাচ্ছে। রবি, এরপরে লিখবো আমরা চন্দ্র, তারপর হলো মঙ্গল। মেষ রাশিতে থাকবে রবি, চন্দ্র, মঙ্গল। এরপরে এখানে থাকবে রাহু, তারপরে হচ্ছে বৃহস্পতি। দেন রাহু এখানে থাকা মানে কেতু রয়েছে কোথায়? কেতু থাকবে এখানে। ওকে। মিনে যাবেন, মিনি হচ্ছে আমাদের বুধ এবং শনি। আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল ছক নিয়ে আলোচনা করব, যে কিভাবে হাজবেন্ড জাজ করব আমরা, অর্থাৎ হাউ টু জাস্টিস দ্য হাজবেন্ডস ফেট এন্ড ফরচুন। টু প্ল্যানেটস, থ্রি প্ল্যানেটস কম্বিনেশন আমরা পড়বো ধীরে ধীরে। কিন্তু আমরা এতদিন যে রুলস গুলো পড়েছিলাম, নোটস গুলো দিয়েছি, আচ্ছা তার আগে বলুন তো, এই যে নোটস গুলো যে দিলাম আপনারা, সেই নোটস গুলো কি পড়েছেন সবাই বা প্রিন্ট করেছেন কি? হ্যাঁ স্যার, নোটস গুলো পড়ছিলাম। ভেরি গুড, খুবই ভালো, খুবই ভালো লাগলো। আচ্ছা, দারুণ। এবং আমি কিন্তু এখন রেগুলার নোটস দেবো, নোটস গুলো আমি এখন তৈরি করছি, ফ্রি ফ্রি হয়েছি তো এখন রেগুলার দেবো। আর আপনারা থ্যাংক ইউ অবশ্যই স্যার, এগুলো থ্যাংক ইউ। প্র্যাকটিস করবেন। পাশাপাশি আমরা একদম প্র্যাকটিক্যালি ছক আলোচনা করব। যতই সূত্র পড়ি, তো ছক আলোচনা না হলে কিন্তু পরে হবে না। ওকে স্যার, ওকে। তো আমরা এখন যেটা বলবো যে স্বামীর ফেট মানে ভাগ্য, ঠিক আছে, ভাগ্য, লাক, ভাগ্য বিচার। এবং এটা কোত্থেকে বিচার করব? নারী ছক থেকে। নারী ছক থেকে। তাহলে স্বামীর ভাগ্য বিচার নারী ছক থেকে, এটা হচ্ছে আমাদের হেডিং, হেডলাইন্স। তো এই হেডলাইন্স এর আলোয় আমরা আজকে জানার চেষ্টা করব। আসুন প্রথমেই বলি, আমরা আমরা তো জানি তো বিএনএন আসলে কানেকশন গুলো কিভাবে পরে হয়, সেটি আমাদের আশা করি যে জানা আছে সবারই। তো তারপরও আমরা এখন একটু দেখব। স্যার খালি একটা কোশ্চেন আপনাকে করতে চাচ্ছি। সে বলুন বলুন। আপনি যে বিবাহিত জীবনটা কেমন হবে, কিছু যে আপনি যে কম্বিনেশন গুলো দেখালেন, তো সেগুলো মানে যোগগুলো কি ডিসপোজিটর থিওরি হিসেবেও হতে পারে? সব সব একদম আমরা, আচ্ছা। ও ট্রাইন কানেকশন 159 এটা তো দেখবো। আমরা সাইন এক্সচেঞ্জ তাও দেখবো। যদি রেট্রোগেশন হয় সেটাও দেখবো, আমরা নিব। তারপরে 3711 অপোজিট ডিরেকশন সেটাও দেখবো। রিয়ার অ্যান্ড ফ্রন্ট 212ও দেখবো। তারপরে ডিসপোজিটারও দেখবো আমরা, ঠিক আছে, সবগুলোকে আমরা অ্যাপ্লাই করব। কিন্তু আমাদের সব রেজাল্ট যেটা হবে বাস্তবে, সেই রেজাল্ট যে সকল যোগে হবে এমনটা না। যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী কানেকশন পাওয়া যাবে ওই রেজাল্টটাই ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। এই কারণেই আমি বললাম তো, এখন আপনারা প্র্যাকটিক্যালি ছক না দেখালে পরে আপনাদের এই বিষয়গুলো ধরতে কষ্ট হয়ে যাবে। তো এই জন্যই আমি আসলে চেষ্টা করছি আর কি, দুই একটা ছক স্যার, শুন। আপনি না ওই ম্যাডাম, মানে ডিগ্রি গুলো তাই নেই? রাশি, বন্ধা রাশি কি নোট দিয়ে দেবেন স্যার প্লিজ? হ্যাঁ, এগুলো তো সহজ জিনিস, এগুলো সবই দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, ওগুলো আচ্ছা। পাবেন। ডিগ্রি আমরা গুলো আপাতত নেই? এখন একটু বুঝি এটা কেমন। ওকে। ডিগ্রি গুলো নেই? না, ডিগ্রি এখন লাগবে না, আমরা ডিগ্রি ছাড়াই আমরা এখন জাজ করব। বিএনএন এর ডিগ্রি গুরুত্ব অনেক পরে আসবে, এগুলো প্রাথমিক স্টেজে এগুলো কোনো নাই। আচ্ছা, এবার দেখুন আমরা প্রথমে বলি, এটা কার চার্ট? এটা হচ্ছে একটা নারী ছক। তো আমরা একটা ফিমেল চার্ট, আমরা এটা নারী ছক, আমরা এটা ফিমেল লিখে দিতে পারি। নারী, হ্যাঁ, এটা হচ্ছে নারী ছক। বিএনএন অবশ্যই জাতকের নারী নাকি পুরুষ এটা আগে জেনে নেবেন। কার ছক বিশ্লেষণ করছেন সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। নারী ছক। আসুন প্রথমে আমরা দেখব এই চার্টের মধ্যে হাজবেন্ডের কারক গ্রহ কে? মার্স, মঙ্গল। মঙ্গল। ফ্যান্টাস্টিক। তাহলে মঙ্গল, আমরা জানি মঙ্গল এখানে তার স্বক্ষেত্রে অবস্থান করছে। হুম। আমরা বেশ কয়েকটা সূত্র আমি জাস্ট এখন বলবো, আপনারা একটু মনে রাখবেন, রেকর্ডিং তো থাকছেই, প্রয়োজনে শর্টকাট লিখে লিখতে পারেন। তাহলে হাজবেন্ডের কারাগ্রহ হচ্ছে এখানে মঙ্গল। আমরা যেহেতু নারী ছক বিশ্লেষণ করছি, তার হাজবেন্ডের ফেট বিচার করব। তাহলে মঙ্গলকে নেব আমরা। এবার দেখবো আমরা মঙ্গল কতটা শক্তিশালী না কতটা দুর্বল। তো আমরা জানি দুর্বল বা শক্তিমত্তা প্র্যাকটিস বলেছিলাম, 212 এবং 7-এ যদি কোনো গ্রহ না থাকে তাহলে দুর্বল।
আর যদি কোনো গ্রহ থেকে থাকে রাহু কেতু ছাড়া, তাহলে সেটি সবল। তো আমরা সেকেন্ডে রাহু আছে, এটা তো ধরবো না। এবং দ্বাদশে কি রয়েছে? বুধ এবং শনি রয়েছে। সপ্তমে কেউ নেই। তো কিন্তু রবির সাথে চন্দ্রমঙ্গল আবার কানেকশন আছে, সুতরাং আমরা বলতে পারি মঙ্গল এখানে শক্তিশালী। আর তাছাড়া মঙ্গল দেখুন তার স্বক্ষেত্রে অবস্থান করছে, এটাও একটা ভালো। স্বক্ষেত্রে অবস্থান করছে। এখন মঙ্গলের সাথে কোন কোন প্ল্যানেটের কানেকশন তৈরি হচ্ছে? কানেকশন অনেকভাবে তৈরি হয়, আমি আগে বলেছি 159 2 3 7 11, কিংবা পরপরও হয় অনেক সময়, কিছু কিছু কানেকশন এই পরপর রাশিতেও হয়। এই যে আমরা রবির সাথে রাহু বৃহস্পতি কানেকশন পরপর রাশিগুলোতে আছে, এটাও কিন্তু হয় হয়। কেন হয় বলছি দেখুন, সেকেন্ড হচ্ছে এটা, আর থ্রি হচ্ছে এটা। তাহলে সেকেন্ডকে বলা হচ্ছে ফিউচার, থ্রি কে বলা হচ্ছে অপোজিট ডিরেকশন, তাই তো? তো এগুলো তো আমরা অবশ্যই নেব। এভাবেও তৈরি হতে পারে। বা এই যে ক্ষেত্র বিনিময়, এখানে বৃহস্পতির সাথে দেখুন বুধের ক্ষেত্র বিনিময় তৈরি হয়েছে, এটাও একটা শক্তিশালী কানেকশন। ঠিক আছে, এভাবে অনেক কানেকশনই আসবে ধীরে ধীরে। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে একটু ডিসকাস করি। তাহলে প্রথমে কি বললাম, যে মঙ্গল কোথায় অবস্থান করছে? হাজবেন্ড নিজের স্বক্ষেত্রে অবস্থান করছে। তো আমরা জানি যে মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান করার কারণে অবশ্যই সেখানে কি থাকবে? মঙ্গল শক্তিশালী থাকবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেখানে চন্দ্র চন্দ্র এখানে অবস্থান করছে। তো এখানে রবি অবস্থান করছে, যে রবিটা হলো কি এক্সল্টেড বা উচ্চস্থ। আর সান যেহেতু এখানে উচ্চস্থ, স্বাভাবিকভাবে এটি কি ইন্ডিকেট করে বলুন তো? তাহলে হাজব্যান্ডস নেটিভ, অর্থাৎ এই জাতিকার যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ডটা গভর্নমেন্ট চাকরির সাথে রিলেশন থাকবে। আমি আগে বলেছিলাম যে রবি চন্দ্র মঙ্গল এইগুলো আসলে সরকারি ফেসিলিটিকে বোঝায়। চন্দ্রমানি হচ্ছে ট্রান্সফার, পরিবর্তন, ঠিক আছে, ভ্রমণ থাকবে। ডিফেন্সের দিকে থাকতে হবে, আর ডিফেন্সের রবি দিকে মানি থাকতে হবে। সরকার রিলেটেড, রবি মানি হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড সার্ভিস গুলো। তো সেক্ষেত্রে আমরা বলবো কি, যে এই হাজবেন্ড বা এই নারী জাতিকার হাজবেন্ড গভর্নমেন্ট জব করবে কিছু সময়। এটা আবার, এবার এটা যে পার্মানেন্ট হবে তা না। কেন পার্মানেন্ট হবে না একটু পরে আমি বোঝাচ্ছি। কিন্তু বিয়ের সময় অবশ্যই সে গভর্নমেন্ট চাকরি করবে বা গভর্নমেন্ট চাকরিযুক্ত হবে, এটা সত্যি কথা। এখানে আরেকটি বিষয় বলি, দেখুন ভেনাস অবস্থান করছে মঙ্গল থেকে কত নাম্বার রাশিতে? একাদশ রাশিতে। তাহলে মঙ্গলের একাদশে কি অবস্থান করছে? ভেনাস। আচ্ছা, একাদশকে বলা হচ্ছে আমরা সাকসেস বা সফলতার ঘর বলে থাকি। একাদশ ঘরই মানে হচ্ছে সাকসেস। আর মঙ্গলের দ্বিতীয় ঘরটা একটু দেখুন। মঙ্গলের দ্বিতীয় ঘরটা কোন রাশি? এটা হচ্ছে শুক্রেরই রাশি। হ্যাঁ, বা এটার কার রাশি? এটা ভেনাসের রাশি। তাহলে আমরা জানি শুক্র থেকে অর্থ বিচার করি আমরা, বা শুক্র থেকে এই যে সেকেন্ড হাউস, কালপুরুষের দ্বিতীয় ঘর, সেকেন্ড হাউস থেকে আমরা ধন দৌলত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলোকে আমরা বিচার করি। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে যেহেতু দ্বিতীয় পতি একাদশে অবস্থান করছে, মানে মঙ্গল থেকে দ্বিতীয় পতি, যেহেতু আমি হাজবেন্ডকে বিচার করছি, হাজবেন্ডের দ্বিতীয় পতিকে তাহলে শুক্র, সেই শুক্র অবস্থান করছে কোথায়? একাদশে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু একাদশে অবস্থান করছে, সুতরাং তার হাজবেন্ড অবশ্যই ভালো ফাইন্যান্সিয়াল বেনিফিটস পাবেন। অর্থবিত্ত মোটামুটি ভালোই থাকবে, দারুণ থাকবে, এবং অর্থনীতির সাথে তার ভালো একটা সুসম্পর্ক থাকবে, ভালো বেনিফিটস পাবে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে। বোঝা গেল প্রথম সূত্র। হুম। এই গেল আমাদের প্রথম সূত্র। তাহলে হাজবেন্ডের টাকা পয়সা আসবে কিনা, বা কেউ যদি কোনো নারী এসে যদি, বা কোনো ক্লায়েন্ট এসে যদি জিজ্ঞেস করে, দেখুন আমার জন্ম থেকে আমার হাজবেন্ডকে একটু বিচার করুন তো, তার ফেট বা ভাগ্য কেমন হবে, অর্থবিত্ত কেমন হতে পারে, তাহলে আপনি অবশ্যই এরকম একটা ছক যদি আসে আপনার কাছে, তা আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ দারুণ। কারণ দ্বিতীয় পতি একাদশে মানে কি, দ্বিতীয় পতি একাদশে মানে 2-1 এর কানেকশন হয়ে গেল, সরি 2-11 এর কানেকশন হয়ে গেল। তাহলে দ্বিতীয় মানে ধন দৌলত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, একাদশ মানে সফলতা। তাহলে ধন দৌলত প্রাপ্তি, সফলতা তার থাকবে। মঙ্গল উচ্চ স্বক্ষেত্রে রয়েছে, সেখানে আবার উচ্চস্থ রবি রয়েছে, এটাও ভালো, গভর্নমেন্ট থেকে আমার প্রচুর অর্থ আসবে, খ্যাতি প্রতিষ্ঠা আসবে। স্যার ঠিক এটা আছে, বলতে পারি, হ্যাঁ বলেন। শুক্র শুক্র যেহেতু স্ত্রী বলছে, তাহলে বিবাহের পরে একাদশে আছে, বিবাহের পরে উন্নতি মানে আরো বেশি আসবে টাকা পয়সা। টাকা পয়সা বুঝলাম না। অ্যাকচুয়াল শুক্র, শুক্র তো মানে ওনার স্ত্রী, মঙ্গলের স্ত্রী তো। শুক্র এখানে, মঙ্গল তো হাজবেন্ড, ওনার স্ত্রী শুক্র। ঠিক হ্যাঁ, আছে, আমি, মঙ্গল যদি হাজবেন্ড হয়,
শুক্র দেখুন একাদশে আছে, মঙ্গলের একাদশে। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলতে পারি বিবাহের পরে, আফটার ম্যারেজ, সে আরো মানে ধন দৌলতে তার উন্নতি বা হবে। হ্যাঁ, সেটা তো থাকবে অবশ্যই। শুক্র একাদশে মানে তার স্ত্রী যেহেতু তার সফলতার স্থানে রয়েছে, তো স্বাভাবিকভাবে বিবাহের পরবর্তী তো তার ভালো সাকসেস আসবে টাকা পয়সার ক্ষেত্রে অবশ্যই। দ্বিতীয় সূত্রটা একটু বলি, দেখুন দ্বিতীয়টা আমরা আরেকটা সূত্র বা এই ছক থেকে একটু বিচার করি, সেটা হলো দেখুন এই যে রবি, আহ রবি এবং মার্স বসে আছে আমরা জানি মেষ রাশিতে, যেটি শুক্র থেকে কত নাম্বার রাশি? থার্ড সাইন, তৃতীয়। তৃতীয় অবস্থান করছে আবার। রবি চন্দ্র মঙ্গল থেকে শুক্র হচ্ছে একাদশে, মানে 3 এবং 11 এর কানেকশন। ঠিক আছে, তাই এটার মাধ্যমে কি বোঝায়? আমরা এটার মাধ্যমে যেটি বোঝায়, এখন দেখুন দ্বিতীয় ভাব যেটি, যে দ্বিতীয় যে ভাব মঙ্গল থেকে দ্বিতীয় ভাবে একটা নেগেটিভ প্ল্যানেট রাহু বসে আছে। কেমন? তো রাহু বসে থাকার মানে কি, মঙ্গল কোন দিকে এগোচ্ছে? বিপদের দিকে এগোচ্ছে। রাহু মানে বিপদ, রাহু মানে বিপদ, ঝামেলা, যে কোনো কিছু হতে পারে। তাহলে মঙ্গল রাহু শত্রু, চরম শত্রু। চন্দ্র মানে সবাই শত্রু এখানে, রবি চন্দ্র মঙ্গল সব রাহু শত্রু, সবগুলো কার মুখে গিয়ে পড়ছে? রাহুর মুখে গিয়ে পড়ছে। এবং তাছাড়া আমরা জানি যে রাহু যদি থাকে তাহলে কেতুর কেতুর প্রভাবটা কোথায় থাকবে? এই দ্বাদশে থাকবে, অর্থাৎ মীন রাশিতে কেতুর প্রভাবটা থাকবে। কিন্তু সেখানে আবার শনিও বসে আছে, এটাও নেগেটিভ প্ল্যানেট, ম্যালেফিক প্ল্যানেট আর কি। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় মঙ্গলের দ্বিতীয় এবং দ্বাদশে খুব একটা ভালো সাপোর্ট পাচ্ছে না। যে মাত্র মঙ্গল এগিয়ে যাচ্ছে, সেই বিপদের দিকে এগিয়ে যাচ্ছে, তার কারণে আমরা এটা বলতে পারি যে গভর্নমেন্ট সার্ভিস করবে ঠিক আছে, যেহেতু রবি রাহুর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আফটার ম্যারেজ একটা সময় কিন্তু তিনি গভর্নমেন্ট সার্ভিস থেকে মানে সরে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, বা এই সরে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। বিভিন্ন কারণে, বিপদের কারণে হোক, অ্যাক্সিডেন্টের কারণে হোক, এটা অ্যাক্সিডেন্টাল যোগও কিন্তু খুব মারাত্মক, যেহেতু বিপদের দিকে যাচ্ছে নানান কারণে। তার কারণ কি, মার্সের দ্বিতীয় কি রয়েছে? সবচেয়ে শক্তিশালী এনিমি এই রাহু অবস্থান করছে। তো এই ক্ষেত্রে আবার শুক্রেরও কিন্তু শত্রু। দেখুন এখানে শুক্রের রাশি হচ্ছে কোনটা? এই ইয়ে উম, টরাস আর কি, অর্থাৎ বৃষ রাশি। তো বৃষ রাশি হচ্ছে শুক্রের রাশি। তাহলে শুক্রের রাশিতে বসে থাকার কারণে এটা দ্বারা যেমন রবি চন্দ্র মঙ্গল এফেক্টেড হবে, একইভাবে শুক্র কিন্তু এফেক্টেড হবে। শুক্রের রাশি তো, আমার ঘরে যদি কেউ একজন শত্রু এসে আগুন লাগিয়ে দেয়, বিপদ ডেকে নিয়ে আসে, আমার কাছে তো খারাপ লাগবেই। ধরলাম আমি অনুপস্থিত আমার ঘরে, কিন্তু আমার ঘরে যখন দেবে আমার মানসিক অবস্থাটা ভালো থাকবে না। একইভাবে যখন শুক্রের রাশিতে রাহু বসে সেখানে সে বিপদকে নিয়ে এসেছে, সেটা শুক্রের কাছে ভালো লাগবে না। এই কারণে আমরা বলতে পারি কি, যে শুক্র যেমন শত্রু রাহু, একইভাবে মঙ্গলের শত্রু রাহু। তাই শত্রুকে পেয়ে যাচ্ছে বিধায় সে ভালো সাপোর্ট পাচ্ছে না ফিউচারে, মানে আফটার ম্যারেজ। ম্যারেজের পরে কিছুটা অবশ্য উন্নতি আসবে, বাট এটা কিন্তু চলমান থাকবে না, এটা কন্টিনিউয়াস থাকবে না। এটা দ্রুত কিন্তু গভর্নমেন্টের সার্ভিস থেকে তাকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। দেখুন ছক থেকে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না, আর একটু ডিপলি চিন্তা করতে হবে বিভিন্ন দিক থেকে। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি কি, নেটিভের হাজব্যান্ড গভর্নমেন্ট সার্ভিস কন্টিনিউ করতে পারবেন না। কারণটা কি, সান এক্ষেত্রে কাকে হেল্প করতে পারছে না? রবি মঙ্গলকে হেল্প করতে পারছে না। তার কারণটা কি? তার কারণ হলো রবি যে মাত্র এগোচ্ছেই তো সেই এক্সল্টেড থাকা সত্ত্বেও রাহু সম্মুখীন হচ্ছে। আর রাহু রবি কানেকশন থাকলে রবি দুর্বল হয়ে যায়। ঠিক আছে, আর রবি দুর্বল হওয়ার মানে হলো সে মঙ্গলকে সাপোর্ট করবে না। আর রবি মানে সরকার সাপোর্ট করছে না, অর্থাৎ সরকারি চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা জাতক নিজেই ছেড়ে দিতে পারেন বিভিন্ন কারণে। মঙ্গল সেখানে স্ট্রেংথ হারিয়ে ফেলছে কিন্তু, খেয়াল করুন। আচ্ছা, যাই হোক, তো এই ক্ষেত্রে দেখা যায় কি, যে সময় বিবাহ হয়েছে সে সময় সে গভর্নমেন্ট সার্ভিস ছিল, এরপরে তিনি সার্ভিসটা ছেড়ে দেন। এটা গেল 2 নাম্বার। ব্যাপারটা বোঝা গেল, অ্যানালাইসিসটা 2 নাম্বার। হ্যাঁ, একটু রেসপন্স করবেন সবাই। 2 নাম্বার ব্যাখ্যাটা, বিশ্লেষণটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে, কেন সেকেন্ডে আমরা বিপদের গ্রহ বসে আছে। এবার আমরা দেখি, দেখুন আমরা এবার আমরা একটু সাইন, রাশি, বিভিন্ন দিকগুলো একটু দেখি। এই চার্টের মধ্যে শুক্র বসে আছে কোথায়?
কুম্ভ রাশিতে। শুক্র বসে আছে কুম্ভ রাশিতে, যেটি হলো পশ্চিম দিক। ঠিক আছে, যেটি হলো পশ্চিম দিক। আর মার্স কোথায় বসে আছে? মার্স বসে আছে পূর্ব দিকের রাশিতে, অর্থাৎ এই যে আমাদের মেষ রাশি হচ্ছে হলো পূর্ব দিক। আচ্ছা, গেল। এবং মার্স হচ্ছে কোথায়? আপনার এই ভেনাস থেকে থার্ড হাউসে অবস্থান করছে, যেটি আমাদের পূর্ব দিক। তো এই ক্ষেত্রে কিন্তু একটা কনজাংশন তৈরি হলো, এবং সেক্ষেত্রে কনজাংশন কি কি? সান, মুন এবং মার্সের। এই কারণে আমরা বলতে পারি যে দেখুন, মার্স মানে এই যে মার্স যেখানে বসে আছে, এই যে রাশিটা, অর্থাৎ এই এই রাশিটা, এই রাশিটা কোন কোন কাজের সাথে যুক্ত থাকে? যেহেতু মঙ্গলের রাশি, এটা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত, অর্থাৎ এই যে বিভিন্ন মানে ক্যারিয়ারটার কথা বলছি আর কি। হাজবেন্ডের ক্যারিয়ার সাথে অবশ্যই কি থাকবে? যে টেকনিক্যাল বিভিন্ন বিষয়, ধারালো কোনো অস্ত্র, অগ্নি, অগ্নির সাথে রিলেটেড কোনো রকমের প্রফেশন, বা আর্মি। ইঞ্জিনিয়ারিং হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ। ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কাজ এগুলো, বা যে কোনো আলোর সাথে রিলেশন, হ্যাঁ, এই ধরনের কাজের সাথে কিন্তু যুক্ত থাকবে হাজবেন্ড। এটা আমরা মঙ্গলের অবস্থান থেকে বলতে পারি। পূর্ব দিক থেকে হাজবেন্ড আসবে, এটা আগে বলেছিলাম, মঙ্গল যেখানে থাকবে সেই দিক থেকে আসতে পারে, এবং সেই সাইন রিলেটেড ওয়ার্ক অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারে। তো দেখুন, এখানে মেষ রাশি হচ্ছে কিসের সাইন? তাহলে টেকনিক্যাল হাউস বলা হচ্ছে এটাকে। হ্যাঁ, যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত আমরা মঙ্গল জানি। তো এই ক্ষেত্রে অবশ্যই সেই কোনো লুমিনাস, আলো সংক্রান্ত, ধারালো কোনো অস্ত্র সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকবে। বা বলা যেতে পারে কিছু কিছু কন্ট্রাকচুয়াল বিজনেসও করতে পারে। যা অনেকে আছে না এরকম, ওই যে গ্যাসের সিলিন্ডারের বিজনেস, চুলার বিজনেস, বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের বিজনেস, এগুলো সব মঙ্গলের সাথে রিলেটেড। হুম। আচ্ছা, এখানে এগুলো আমরা অবশ্যই একটু বিচার করব। এরপরে দেখুন, জুপিটারে কোথায় বসে আছে? বৃহস্পতি, একটা শুভ প্ল্যানেট। এটা কিন্তু পশ্চিম দিকে বসে আছে মিথুন রাশিতে, এবং সেই দৃষ্টি দিচ্ছে কোথায়? মানে তার সমসপ্তম আসপেক্টটা কোথায় পড়লো? একটা অগ্নি রাশি বা ইস্ট সাইনে, অর্থাৎ পূর্ব দিকের রাশিতে পড়লো। তো এই ক্ষেত্রে জুপিটার আসপেক্টসটা কোথায় পড়লো? দেখুন, পূর্ব দিকের রাশিতে পড়লো। তাছাড়া বৃহস্পতি থেকে একাদশে কি অবস্থান করছে? মঙ্গল অবস্থান করছে, 11 হাউস, অপোজিট ডিরেকশন, সফলতার হাউস। এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে হাজবেন্ড অবশ্যই একটু স্বাধীন চেতা বিজনেসের দিকে আহ যুক্ত হওয়ার চেষ্টা করবে। ইন্ডিপেন্ডেন্ট টাইপ বিজনেস আর কি, কন্ট্রাক্ট টাইপ অথবা ক্যারিয়ার, এই ধরনের বিষয়গুলো আর্নিং এর সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে দেখবো বৃহস্পতির দৃষ্টি এখানে থাকা। তাছাড়া বৃহস্পতির সাথে দেখুন এখানে আমাদের বুধের একটা ক্ষেত্র বিনিময় হয়েছে, সেটা আমরা অন্য যুগে দেখবো। জাতকের ছক বিচার করতে গেলে তখন হয়তো বা আমরা বৃহস্পতি দেখবো, কিন্তু আমরা যখন হাজবেন্ডের কথা বিচার করব, সমস্ত আলোচনা সমস্ত আলোচনা হাজবেন্ড রিলেটেড হবে। সব সময় হাজবেন্ড রিলেটেড আমরা আলোচনা করব, যেহেতু আমরা স্বামীর ভাগ্য বিচার করছি। আমরা তো আর জাতকের ছক বিচার করছি না। তাহলে জাতকের সুখ দুঃখ অনেক কিছু আমরা বলতাম বিভিন্ন কানেকশনে, বাট আপনি যেটা বলছেন, হ্যাঁ রবি রবি মঙ্গলের সঙ্গে থাকাতে যেমন তার সরকারি চাকরি হবে, চন্দ্র থাকাতে সে তো আবেগপ্রবণও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে বললাম তো, তার যে চাকরি যে সে ছাড়বে, সে আবেগের কারণেই তো ছাড়বে। হ্যাঁ, ঠিক আছে। চন্দ্রমানি ভ্রমণও বোঝায়, চন্দ্রমানি শর্ট ট্রাভেল গুলো বোঝায়। এমনও হবে অবশ্যই। মানে সুইচ, আর তাছাড়া চন্দ্রমানি মুড সুইং। হ্যাঁ, অর্থাৎ মন মানসিকতা একটা পরিবর্তন, এটাও কিন্তু চন্দ্র, ট্রান্সফার, পরিবর্তন। এই ক্ষেত্রেও মানে চন্দ্রের সাথে একটা ইয়ে রয়েছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা এগুলো বলবো। আবার স্থানান্তর, অর্থাৎ স্থানেরও পরিবর্তনের একটা ব্যাপার রয়েছে। দেখা গেল অফিস এক জায়গায়, তার পরিবার অন্য জায়গায় অবস্থান করছে, তার জন্য কন্টিনিউ করা পসিবল হচ্ছে না। এটাও একটা কারণ হতে পারে। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে মোটামুটি বুঝতে পারছি হাজব্যান্ড অবশ্যই সরকারি জব করবে, সরকারি জব ছেড়ে দেবে। তার কারণ কি? রাহু। আবার এরপরে সেই ফ্রিডম বিজনেসের দিকে এগোবে। তার কারণ হচ্ছে কি? তার কারণ হলো সেই কি ধরনের বিজনেস হবে? অবশ্যই সেটা টেকনিক্যাল কিছু বিজনেস, আর্নিং এর সাথে সে যুক্ত হবে। ঠিক আছে, এবং স্যার স্বাধীন। আমরা হাজবেন্ড হাজবেন্ডের ক্যারেক্টারিস্টিকের জন্য এটাও তো বলতে পারি যে হাজবেন্ড যেহেতু রবি সাথে কানেকশন রয়েছে, তো হাজবেন্ড একটু অ্যারোগেন্ট হবে, একটু শর্ট টেম্পার্ড। রয়্যাল, হুম শর্ট হুম। টেম্পার, একটু রয়্যাল নেচার হবে। আর যেহেতু চন্দ্র আছে, ওই কারণে অনেক সময় ডিসিশন মেকিং ওর একটু সমস্যা হবে, বিকজ ফিকেল মাইন্ডের জন্য। রাইট রাইট রাইট। ও, আমরা ওটাই এখন আলোচনায় যাচ্ছি আর কি। আমাদের 4 নাম্বার যে পয়েন্ট, সেটি হলো নেচার আর কি। ধীরে ধীরে আচ্ছা। আমরা আলোচনা করছি।
তো এখানে বলি এবার আসুন নেচারটা কেমন হবে। আমরা যখন সে বলবো আচ্ছা আমার হাজবেন্ডের মানসিক প্রকৃতি কেমন হবে সেটি যখন জানতে চাইবে, তো তখন আমরা এবার যাব যে মার্সের অবস্থান কোথায় রয়েছে। দেখুন সানের সাথে কানেকশন যেটা আপনি বললেন একটু আগে, এবং সান হচ্ছে একটা অগ্নিকারক রাশি। তার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার থাকে, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে, তার মধ্যে একটা রাজকীয় হালচাল বেশভূষা পরিচিতি সব এগুলো অনেক কিছুই থাকে। তো যার কারণে হাজবেন্ডস এর নেচার একটু শর্ট টেম্পার্ড প্রকৃতির হবে। ঠিক আছে, শর্ট টেম্পার্ড। এবং দেখা যায় কি মুন কিন্তু সেখানে ওই সাইনের মধ্যেই রয়েছে, মানে চন্দ্র। তো চন্দ্র কি ইন্ডিকেট করবে? এটা চন্দ্রের মধ্যে স্বাভাবিকভাবে মন মানসিকতা, মন মানসিকতা অবশ্যই চন্দ্র মানে মন মানসিকতা। এটি রাগ, এঙ্গার, মাঝে মাঝে এটা কি হয়, অনেক সময় ওই যে কর্তৃত্ব পরায়ণ হয়, ঠিক আছে, মানে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা নিজের সিদ্ধান্তে অটল থাকা এরকম। এবং এখানে তিনটা প্ল্যানেটের আমরা কম্বিনেশন দেখতে পাচ্ছি একই সাথে, তিনটা প্ল্যানেটের কম্বিনেশন, ঠিক আছে। এবং সেটি জুপিটার থেকে মানে বৃহস্পতি থেকে একাদশে অবস্থান করছে এই তিনটা কম্বিনেশন। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে হাজব্যান্ডস এক্সট্রিম, মানে দেখা যায় কি হাজবেন্ডের মধ্যে একটু রাগ একটু বেশি থাকবে, ঠিক আছে। রাগ একটু বেশি থাকার সম্ভাবনা বেশি। তার কারণ হচ্ছে অলরেডি সেকেন্ডে গিয়ে রাহুর সাথে মিট হচ্ছে। তো রাহুর কাজ তো হচ্ছে বাড়িয়ে দেওয়া, যে যা কিছু আছে এগুলোকে বাড়িয়ে দেওয়ার কাজ হচ্ছে রাহু। তাহলে চন্দ্রমানি মন মানসিকতা, আর মঙ্গল তো আছে হাজব্যান্ড, আবার রবি মানি হচ্ছে একটু কি কন্ট্রোলিং নেচার, অ্যাডমিনিস্ট্রেটিভ কর্তৃত্ব পরায়ণ, এটাকে আরো বাড়িয়ে দেবে কে? রাহু। বিশেষ করে আফটার ম্যারেজ, বিয়ের পরে এই কারণেই দেখা যায় কি তাদের মধ্যে হয়তো বা মানে ব্যক্তির মধ্যে এরকম চিন্তা চেতনা থাকবে। আর এরকম চিন্তা চেতনা থাকলে কিন্তু সংসার জীবনে খুব একটা সুখ আসে না, বা সুখগুলো আসলেও ক্ষণস্থায়ী থাকে, যদি স্ত্রী ম্যানেজ করতে না পারে আর কি। দুইজনেই যদি এরকম রাগান্বিত থাকে তাহলে তো কথাই নেই, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইজনে কিন্তু কম রাগান্বিত নয়। যেমন ধরুন জুপিটার শুক্রমানি কি, শুক্রমানি হচ্ছে জাতিকে নিজেই। তারপরে এই চন্দ্রমানি তার মন মানসিকতা, মঙ্গলও যুক্ত রয়েছে, তার মানে জাতিকাও কিন্তু একটু আম, মন মেজাজ থাকবে। এবং হাজবেন্ডও কিন্তু একটু মন মেজাজ থাকবে। তো দুইজনই মন মেজাজ, মানে দুইজনই শিয়ানে শিয়ানে, দুইজনই যুদ্ধ, দুইজনই কেউ কাউকে ছাড়তে চাইবে না, এরকম অবস্থা আর কি। স্যার এখানে জাতিগত শখ হলে কি আমরা জীবলগ্ন হিসেবে শুক্রকেই ধরবো? দুটো ধরেই বিচার করো, বৃহস্পতি প্লাস ভেনাস দুটাই, আচ্ছা স্যার। ঠিক আছে। এবং চন্দ্র তো হচ্ছে তার মন, মানে জাতিকার মন কোথায়? চন্দ্র, মাইন্ড। তাহলে ওর হ্যাঁ। মাইন্ডের সাথে কে যুক্ত? মঙ্গল যুক্ত। মঙ্গল হচ্ছে একটা অগ্নিকারক গ্রহ, রবি একটা অগ্নিকারক গ্রহ রয়েছে এখানে। তাহলে তার চন্দ্র আগুনের সাথে রিলেটেড, মানে কি অগ্নিশর্মা, আমরা বলি না অগ্নিশর্মা, অর্থাৎ তার মনও কিন্তু হ্যাঁ কিরকম স্যার। জ্বলন্ত থাকবে সবসময়, জেদ থাকবে। ওকে। আচ্ছা এবার আসুন দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে যে বৃহস্পতির সাথে যে একটা ইন্টারচেঞ্জ হয়ে গেল বুধের সাথে, বা ক্ষেত্র বিনিময় যে হলো, এইটার পসিবিলিটি বা এটার রেজাল্ট কেমন হতে পারে? এটা কি কোনো সেকেন্ড ম্যারেজ কিরকম কি ইন্ডিকেট করছে, বা দ্বিতীয় কোনো বিষয়? আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। দেখুন এখানে জুপিটার এবং যে মার্কিউরির সাথে ক্ষেত্র বিনিময়টা হলো, আমরা কিন্তু ছক দেখার সাথে সাথে আগে দেখে নেব কোনো ক্ষেত্র বিনিময় আছে কিনা, সাইন এক্সচেঞ্জ বা এগুলো আছে কিনা দেখে নেব, ঠিক আছে। তাহলে এটা আমাদের জন্য বিচার করতে সুবিধা হবে। এটা কি ইন্ডিকেশন করবে দেখুন, এই যে বুধ, এটা কোথায় আছে? নর্থ সাইডে, মানে নর্থের দিক থেকে সে কোন দিকে আসবে? এখন তো উত্তরে আছে, উত্তর দিক থেকে সে কোন দিকে আসবে? পশ্চিম দিকেই তো আসবে, যেহেতু ক্ষেত্র বিনিময় হয়ে গেল। জুপিটার হচ্ছে কি, আচ্ছা তখন রবি, মঙ্গল এবং চন্দ্র কোথায় চলে আসবে? অর্থাৎ বুধ যখন এখানে চলে আসবে, ধরলাম এই ক্ষেত্র বিনিময়ের ফলে বুধ এখানে চলে আসছে, তাহলে বুধের সাপেক্ষে রবি, মঙ্গল, চন্দ্র মানে তার হাজবেন্ড, এগুলো কোথায় চলে গেল? একাদশে চলে গেল ইন্টারচেঞ্জের কারণে। যার কারণে এটা একটা আসপেক্ট বা কি তৈরি হলো, মানে একাদশ, তিন একাদশে একটা সুন্দর কানেকশন তৈরি হয়ে গেল, বা অপোজিট ডিরেকশন আর কি, ওয়েস্ট থেকে। স্যার এটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, আচ্ছা এটা আমি বলছি আবার একটু দেখুন, খেয়াল করুন। এখানে আমাদের যে বিচারটা, আমরা একটু বিভিন্ন দিক থেকে আমরা বিচার করার চেষ্টা করব আর কি। পরিবর্তন যোগটা একটু খেয়াল করুন। এখানে পরিবর্তনটা হচ্ছে কার সাথে? বৃহস্পতির সাথে বুধের একটা ক্ষেত্র বিনিময় হলো। ক্ষেত্র বিনিময় হওয়া মানে বুধ চলে গেল কোথায়? ওখানে। বৃহস্পতি চলে আসলো এখানে। দুটোর ক্ষেত্র বিনিময় হলো। তাহলে আমি আবার বলছি, বুধ চলে আসলো কোথায়? মিথুন রাশিতে স্বক্ষেত্রে। আবার বৃহস্পতি চলে গেল
তার নিজের ক্ষেত্রে অর্থাৎ উত্তর রাশিতে। তাহলে উত্তর এবং পশ্চিমের একটা কি হলো, ক্রস কানেকশন তৈরি হয়ে গেল। এতটুকু বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, তাহলে মার্কারি যে চলে আসছে, তাহলে মার্কারি থেকে আমরা কি বুঝাই? বুদ্ধি, যোগাযোগ, সম্পর্ক। এবং সেটি পশ্চিমে যখন বুধ চলে আসছে, তখন বুধের সরাসরি একাদশে কে চলে গেল? কে আছে? রবি, চন্দ্র, মঙ্গল। এতটুকু বুঝতে হ্যাঁ, পারছেন? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। তাহলে এই যে তিন প্ল্যানেটস বা থ্রি প্ল্যানেটস কোথায় অবস্থান করছে? বুধের একাদশে। তাহলে একাদশে অবস্থান কারণে এটা একটা যোগ তৈরি হয় সেখানে। এটাকে আমরা বলি যে অ্যাসপেক্ট আর কি। আমরা 3-7-11 পড়েছিলাম না, 3-7-11 এর এটাও তো একটা দুর্বল কানেকশন আর কি, যদিও বা অ্যাসপেক্ট তৈরি হচ্ছে। এবং এই অ্যাসপেক্টটা কোত্থেকে? পশ্চিম সাইড থেকে, মানে এই যে মার্কিরি তো পশ্চিম, বা কোথায় জেমিনাই, এটাও পশ্চিম সাইড। এই ক্ষেত্রে আমরা বলতে পারি অবশ্যই তাদের মধ্যে এই ক্ষেত্র বিনিময় হওয়ার কারণে অবশ্যই কি হবে, সেটা হলো এখানে একটা নারীর অন্য নারীর একটা কানেকশন তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ দ্বিতীয় কোনো নারী তার জীবনে আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি মানে জাতিকা নিজেই, আর বুধ মানে হচ্ছে কি প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, নতুন কোনো সম্পর্ক তৈরি হয়েছে। বুধ বৃহস্পতি কানেকশনে এমনটাই হয়। তো আচ্ছা, যাই হোক, তো অন্য একটা নারী আসবে, এবং যে এই যে যে দ্বিতীয় যে নারী আসলো, বা যেটাকে আমরা সেকেন্ড বা বুঝাই, এবং তার কিন্তু একটা গর্ভধারণের একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে। ঠিক আছে, এবং দেখা যায় কি পরবর্তীতে তিনি প্রেগন্যান্ট, এবং এটা অ্যাবর্শনও হয়ে যাবে, অর্থাৎ গোপনে সেটি মিস হবে। যে অ্যাবর্শনের সূত্রে আমরা পরে পড়বো, যাই হোক ওটা আমি অতটা যাচ্ছি না ওইদিকে। তো এতটুকু বোঝা গেল যে ক্ষেত্র বিনিময়টা আসলে অনেক ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আলোচনা করলে অনেক কিছুই, ক্ষেত্র বিনিময়ের ফলে অনেক সময় রেজাল্ট অন্যরকম হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? দ্বিতীয় সম্পর্কের একটা সম্ভাবনা থাকবে। তবে এটা একটা বিষয় বলি, সেটা একটু গোপন আকারে থাকবে। আমরা জানি বৃহস্পতি কিন্তু সবকিছুকে গোপন করে দেয়, বা শনি সবকিছুকে গোপন করে দেয়। শনি যেহেতু অলরেডি দেখুন যুদ্ধ আছে বুধের সাথে, 50% শনির সাথে থাকলো, আর বাকিটা ওখানে তৈরি হলো। তাহলে স্বাভাবিকভাবেই এটি গোপন থাকবে। তার যে একটা সেকেন্ড রিলেশন থাকবে, মানে নিজের স্ত্রী ছাড়াও দ্বিতীয় স্ত্রী, সেই রিলেশনটা অবশ্যই সিক্রেট বা গোপন আকারেই থাকবে, প্রকাশিত হতে দেবে না। এবং সেখানেই অবশ্যই সন্তানাদি আসার সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে আবর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ কি শনির সাথে যুক্ত রয়েছে, আর শনি স্বাভাবিকভাবেই বন্ধা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই যে রাশি এক্সচেঞ্জের ফলে বা গ্রহের এক্সচেঞ্জের ফলে এটি কি হয়? গোপন সম্পর্ক, মানসিক অস্থিরতা বা পরকীয়ার একটা ইঙ্গিত কিন্তু এক্ষেত্রে পাওয়া যায় রাশি বিনিময়ের মানে ইয়েতে আর কি। আমরা যদি একটু সাম আপ করি, দেখুন যে প্রথমে যদি বলি, প্রথমে যা যা বললাম সেটা আবার একটু সামারি করে দিয়ে, আমাদের পরবর্তীতে মনে হয় এসেছিলেন, কে জানি জয়েন করলো। ও আচ্ছা, চলে গেল। তো তার হাজবেন্ড প্রাথমিকভাবে সরকারি চাকরিতে যুক্ত থাকলেও পরবর্তীতে স্বামী সরকারি চাকরি ছেড়ে দিয়ে কন্ট্রাকচুয়াল বিজনেস বা কন্ট্রাক্ট ভিত্তিক বা যে কোনো অগ্নি সাথে রিলেটেড বা টেকনিক্যাল কাজে স্বাধীনভাবে কিন্তু ব্যবসাতে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় যেটা নিয়ে আমরা রেজাল্ট পেলাম সেটা হলো অবশ্যই হাজবেন্ড একটু রাগী বা রাগী মেন্টালিটি থাকবে, কর্তৃত্বপরায়ণ থাকবে, আবেগপ্রবণও থাকবে, যেহেতু চন্দ্র আছে অলরেডি, এটা বলেছেন এই নীলাদ্রিবাবু বলেছেন। একটু আবেগপ্রবণ থাকবে, এবং আত্মগরিমা সম্পন্ন একটু ব্যক্তি থাকবে। গেল। 3 নম্বর যেটা আমরা জানলাম সেটি হলো স্ত্রীর ভাগ্যের কারণে, যেহেতু স্ত্রী একাদশে রয়েছে মঙ্গল থেকে, তাহলে স্ত্রীর ভাগ্যের কারণে কর্মজীবনে কিন্তু উন্নতি এবং আর্থিক স্থিতি আসবে, আর্থিক স্টেবিলিটি আসবে। ঠিক আছে, ওকে। কারণ দ্বিতীয় পতি এবং একাদশ পতি শুক্র নিজেই তার স্ত্রীর কারণে কিন্তু তার ভাগ্যের একটা উন্নতি আসবে বিয়ে পরবর্তীতে। আর রাশি বিনিময় মানে সাইন এক্সচেঞ্জ থাকার কারণেই দেখা যায় কি মানে একাধিক সম্পর্ক বলতে স্ত্রী ছাড়াও বহির্ভূত আরেকজন নারীর সাথে সম্পর্ক থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। কিন্তু স্যার, একটা কথা বলছি, ভূত থাকলে কি একাধিক হয়, মানে সম্পর্ক, প্রেম বুধ, ঘটিত ব্যাপারটা, প্রেম হ্যাঁ হ্যাঁ, ঘটিত ব্যাপারটা না থাকে? অবশ্যই বুধ মানে হচ্ছে বন্ধু বান্ধব, একাধিক স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, এগুলো আমরা তো আস্তে আস্তে এই যে জাজ করব। ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, রাহু থাকার কারণে সেকেন্ডে, তাহলে আমি এটা বলতে পারি যে
ওনার আর্থিক সম্পর্কিত কিছু লেনদেন আর কি, মানে মানে থাকবে, মানে কি বলবো, 2 নম্বরই কিছু মানে রোজগার হ্যাঁ থাকতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার রাহু মানে কি, কারণেও তার চাকরি যেতে দ্বিতীয় পারে। ভাবে, দ্বিতীয় ভাবে তার রাহু থাকার অর্থ হলো আপনার এই যে বুধ মানে, বুধ কিন্তু দ্বিতীয় স্ত্রী, এটা মনে রাখবেন। বুধ হচ্ছে, আমরা পড়িয়েছিলাম প্রথম ক্লাসেই, ইয়েতে ওই ম্যারিজের ফার্স্ট স্ত্রী ওয়াইফ হচ্ছে ভেনাস, শুক্র। দ্বিতীয় স্ত্রী হচ্ছে বুধ, আর তৃতীয় স্ত্রী হচ্ছে চন্দ্র। এটা একটু আমরা মনে রাখবো। তো বুধ মানে দ্বিতীয় স্ত্রী, তাহলে দ্বিতীয় স্ত্রীর সাথে ক্ষেত্র বিনিময় হচ্ছে, এই কারণে দ্বিতীয় স্ত্রী বা দ্বিতীয় একজন ব্যক্তির সাথে সম্পর্ক থাকতে পারে। আর আপনি যেটা বললেন যে দ্বিতীয় রাহু থাকার অর্থ হলো সে অবশ্যই ইলিগাল পথে ইনকাম করার সুযোগ থাকবে, ফাটকা ইনকাম জাতীয় যা আছে, লটারি, ফাটকা ইনকাম বা হঠাৎ করে লাভ হয়ে যাওয়া, সেটাও হতে পারে। গভর্নমেন্ট চাকরি করলে স্বাভাবিকভাবে অনেকে হঠাৎ করে বিশাল ওই যে কি বলে ব্রাইব নেয়, হ্যাঁ, ঘুষ উৎকোচ, এইগুলোর মাধ্যমে তার হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে আর্থিকভাবে এটা, এবং বিয়ের পরবর্তীতে হঠাৎ করে আসবে, যেহেতু তার ভাগ্যের জন্য একটা পরিবর্তন আনবে তার স্ত্রী। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা একটু দেখি, সেটা হলো আমরা তাহলে কিছু কিছু পয়েন্ট আমরা পেয়ে গেলাম যেগুলো আমরা মোটামুটি জানলাম। এবার আরেকটু গভীরে যাই। দেখুন, এবার দাম্পত্য সুখ বা সামাজিক মর্যাদার ক্ষেত্রে আমরা একটু চরিত্রটা দেখব। তো সেটি হলো কি, এই ভেনাস কোথায় রয়েছে? কুম্ভ রাশিতে রয়েছে, বা শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। বুধ এবং শনি কোথায়? মিনে অবস্থান করছে। শুক্রের দ্বিতীয়, দেখুন, জাতিকার দ্বিতীয়। তো এই যোগ, এটাও কিন্তু একটা যোগ, পরপর রাশিতে থাকা, এটাও কিন্তু একটা কানেকশন বা এটা একটা সংযোগ। তো যার কারণে দেখা যায় কি, জাতিকার যে স্বামী মানে গৃহ, আমরা জানি সেকেন্ড ভাব থেকেও কিন্তু পরিবার দেখা হয়। ঠিক আছে, বৃহস্পতি থেকে সেকেন্ড কিংবা শুক্র থেকে সেকেন্ড, এগুলোকে আমরা দ্বিতীয় ভাব বিএনএন মতে, সেটাও আমরা নতুন আত্মীয়তা, নতুন পরিবার, নতুন সদস্য বৃদ্ধি, এগুলোকে বোঝায়। তো এই কারণে জাতিকার স্বামী মানে গৃহ সম্পত্তি কিংবা ধরুন সামাজিক সম্মান বা বিলাসবহুল জীবনযাপন কিন্তু উপভোগ করবে। কারণ কি যে এই সংযোগ যেটা তৈরি হলো শুক্র বুধ এবং শনি, এই যোগের মধ্যে কিন্তু আরাম আয়েশ ধন সম্পদ এগুলো কিন্তু থাকে বা এগুলো প্রদান করে থাকে। ঠিক আছে, তাছাড়া আমরা জানি শনি মানে কর্ম, বুধ মানে হচ্ছে যে আপনার ওই যে ডুয়াল, ডুয়াল পথ, ডুয়াল কর্ম, এগুলো কিন্তু ইন্ডিকেট করে। ঠিক আছে, এবং দেখা যায় কি এক্ষেত্রে আরো অনেক কিছুই আছে, আমরা জাস্ট অল্প কিছু কথা বলছি আর কি, বেশি কিছু বললে আবার অনেক সময় সব নিতে নিতে পারবেন না। তো যাই হোক, প্রসপারিটি, হাউস, লাভ কিংবা মানে যেটা, এগুলো থাকবেই স্বাভাবিকভাবে। আচ্ছা, এক্ষেত্রে বলি বৃহস্পতি শুক্র থেকে কোথায় অবস্থান করছে? পঞ্চমে। দেখুন, এটা একটা যোগ জাতিকার ছকে তৈরি হয়, পঞ্চম স্থানে অবস্থান করছে। এবং শুক্র বৃহস্পতির কিন্তু পারস্পরিক একটা আসপেক্ট বা কানেকশন তৈরি হচ্ছে, 159 কানেকশন তৈরি হলো, 19 কানেকশন বিশেষ করে, এটা একটা শক্তিশালী কানেকশন কিন্তু। তো এই কারণে বলতে পারি আমরা জাতিকার স্বভাবতই কিরকম, একটু ধর্মপ্রাণ প্রকৃতির, আধ্যাত্মিক, চিন্তাশীল বা বুদ্ধিদীপ্ত স্পিকার, মানে বক্তা। ঠিক আছে, এরকম একটা যোগ দেখতে পাওয়া যায়। কারণ আমরা জানি যে বৃহস্পতি মানে হচ্ছে আলাপ আলোচনা, যে কোনো রকমের স্পিচ, যে কোনো ধর্মশাস্ত্র অধ্যয়ন, এগুলোর প্রতি অবশ্যই ভালো একটা রয়েছে ধর্মপ্রাণ, এবং এটা ধর্মপ্রাণও বোঝাবে, আধ্যাত্মিক প্রকৃতিরও হতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে এটা অবশ্যই সাপোর্ট করবে, বা সামাজিক মর্যাদার ক্ষেত্রে সাপোর্ট করবে। শুক্রের দ্বিতীয় ঘরে যদি আমরা একটু দেখি, দেখুন বুধ শনি এখানে অবস্থান করছে, আর এখানে কেতুর একটা প্রভাব কিন্তু এখানে বিরাজমান, উত্তর মুখে, এটা মানে এটা উত্তর দিক এ অবস্থান করছে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখবো, যে জাতিকা দেখা যায় কি যে সুখ, লাভ বা আর্থিক সমৃদ্ধির দিক থেকে শুভ। তবে এখানে একটি ব্যাপার হচ্ছে, এবং এই যে কেতুর একটা অবস্থান রয়েছে, অন্য নারী যেহেতু এখানে বৃহস্পতি ক্ষেত্র বিনিময় হচ্ছে, যার কারণে শুক্রের দ্বিতীয় বৃহস্পতি চলে আসবে। তো বৃহস্পতি দ্বিতীয় চলে আসলে কিন্তু বৃহস্পতিও কিন্তু আমাদের অর্থকারক গ্রহ, এবং সেক্ষেত্রে জাতিকার ক্ষেত্রেও কিছুটা উন্নতি আসবে সেকেন্ড। তবে এটা অন্য নারীর একটা হস্তক্ষেপ থাকবে সেক্ষেত্রে, যেহেতু স্বাভাবিকভাবেই ভূত চলে যাচ্ছে ওইদিকে। তো এই হস্তক্ষেপ করবে এবং দাম্পত্য জীবনে একটু সমস্যা অশান্তি তৈরি করবে।
তবে এখানে ব্যাপার হচ্ছে কিন্তু ওই যে গোপন যে নারীটা, অর্থাৎ যে নারীটা তার সেকেন্ড হিসেবে আসবে জাতকের হাজবেন্ডের, জাতিকের হাজবেন্ডের আর কি, সে নারী কিন্তু গোপনেই আবার চলে যাবে। এটা খুব একটা প্রবলেম তৈরি করবে না। হয়তোবা সে জানবে, জেনে হয়তো তাদের মধ্যে অশান্তি তৈরি হলে তারা আবার স্বাভাবিকভাবেই বাস্তব জীবনে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। কিন্তু স্বরূপ এটা ব্যক্তি তো শনি, এটা তো শনি থাকায় কিছুদিন স্থায়ী করবে, একেবারে না, তাড়াতাড়ি চলে শনি যাবে। কোনো, শুনেন, শনি কখনো ইলিগাল কোনো কিছুকে স্থায়ী করে না। শনি সবসময় যেহেতু ন্যায়দাতা, তো যেটা নীতিগতভাবে বা ন্যায়গতভাবে সুন্দর সামাজিক, সেটাকে সে স্থায়ী করবে। যেহেতু অলরেডি শুক্র দ্বিতীয় শনি আছে, তো সুতরাং তার যে পার্মানেন্ট যেটা ছিল অর্থাৎ প্রথম বিবাহটা, এটা কি সে পার্মানেন্ট করবে। বাকি যেগুলো আসবে এগুলো আগাছা হিসেবে থাকবে, গোপন করবে এবং গোপনেই আবার শেষ হয়ে যাবে। ওকে। পঞ্চমে বললেন কার পর, শুক্র বৃহস্পতি কার পঞ্চমে বললেন? না, শুক্রের পঞ্চমে বৃহস্পতি আছে। আবার বুধও কিন্তু চলে আসতেছে পঞ্চমে, আবার বৃহস্পতি দ্বিতীয় চলে আসছে, এটাও ভালো। এটার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো। তার মানে আমরা বলি যে ক্ষেত্র বিনিময়ের রেজাল্টটা কবে পাই, 30-এর পরে পাই, 30 থেকে 32। তাহলে 30 থেকে 32 পরে গিয়ে জাতকের মানে পার্মানেন্স অর্থাৎ স্থায়িত্বটা অত্যন্ত বাড়বে সংসার জীবনের ক্ষেত্রে। তো স্যার তাহলে আচ্ছা। আমি একটা কথা বলছি। হ্যাঁ। আপনি আপনি যেটা এর আগে ক্লাসে গুলো বললেন যে এক এক দুই 1 2 3 5 7 9 11, এগুলো সম্পর্ক বা 12, এই সম্পর্ক, বিপরীত সম্পর্ক ছাড়াও আমরা উত্তর পশ্চিম দিক এগুলো আমরা দেখছি। আমরা রাশিটাও ফলো করছি, মানে রাশিগুলো কোন রাশিতে আছে আর কি, হুম। সেটার উপরও ডিপেন্ড করছে। এবং আমরা উত্তর পশ্চিম এবং এক্সচেঞ্জও আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের এই সূত্রগুলো, এইগুলোই সূত্র, মানে কোনো একটা মানে মানে গ্রহকে মানে প্রেডিকশন করার ক্ষেত্রে, একদম কোনো একটা একদম গ্রহকে, যেমন মঙ্গল। একদম। মঙ্গল আমরা তো যখন ছকটা বিশ্লেষণ করব, আমাদের সকল রুলস গুলোকে আমরা অ্যাপ্লাই করব। সেটা যেটাই হোক, সকল রুলস গুলো মানে অ্যাপ্লাই করলে পরে তো আপনি ছেকে ছেকে বিভিন্ন সূত্র মোটা রেজাল্ট নিয়ে আসবেন। মোটামুটি কটা সূত্র আছে এমনি করে, এই যে এগুলো সূত্র হ্যাঁ, সব মানে যেগুলো সূত্র তো ওভাবে গোনা নেই, তবে ওই যে যেটা বললেন যে 1593711 212, সাইন এক্সচেঞ্জ, রেট্রোগেশন, সঙ্গে, ডিসপোজিটর, হ্যাঁ এইগুলোই। আর সঙ্গে এই উত্তর পশ্চিম যে হ্যাঁ, অ্যাকচুয়াল তো ওটা তো থাকবেই, ওটা তো 159, রাশির, হ্যাঁ রাশির ওয়ান যে ফাইভ তত্ত্ব। নাইন মানে তো তত্ত্বগত একই জায়গায় চলে হ্যাঁ, এসছে একই ওয়ান ফাইভ একই, নাইন রাইট। কিন্তু উত্তর পশ্চিমটা আসবে না, হয়তো আলাদা আসবে। উত্তর পশ্চিম সেটা তো অলরেডি অপোজিট হয়ে যাচ্ছে, 3711 মধ্যে চলে যাবে। কিন্তু একই 159 হলে সেম তত্ত্ব হবে, যেহেতু একই রাশিতে একই ডিরেকশনে আছে, ডিরেকশন চার্ট। অর্থাৎ পূর্ব হলে পূর্ব, দক্ষিণ হলে সব দক্ষিণ, এগুলো হচ্ছে 159। আমরা রাশিটা অবশ্যই, রাশির যে যতগুলো তত্ত্ব আছে সবগুলোকে আমরা নিব, ওটা চর রাশি না স্থির নাকি দ্বৈত, অগ্নিবৃত্তি বায়ু জল কোনটা, ঠিক আছে। এগুলোকে অবশ্যই নিতে হবে, ওগুলো একটা প্রভাব তো আছে। হুম। আমি সুখ পাবো, সুখটা কি আমি অল্পে পাবো নাকি পরিশ্রম করে পাবো নাকি একটা সার্টেন সময়ের পরে গিয়ে পাবো, এই যে বিষয়গুলো, নাকি আমি পাওয়ার পরে আবার দ্রুত হারিয়ে যাবে, এগুলো তত্ত্ব কিন্তু মানে মডিফাই করে। যেমন স্থির রাশিতে হলে এটা স্বাভাবিকভাবেই স্থির হয়, বা কিছুদিন, স্থির বলতে এখানে বোঝাচ্ছে যেইভাবে সে চিন্তা করবে সেটাই স্থির, ওই চিন্তায় ভাবে স্থির হয়ে যাবে। চর রাশি হলে এটা হঠাৎ করে আসে, হঠাৎ করে যায়, সবসময় পরিবর্তনশীল, গতিশীল। ঠিক আছে। ডুয়াল মানে কি, ডুয়াল মানে হয় এরকম, দুরকম, এক পা পেছায় এক পা সামনে আগায়, এইভাবে চলবে। ঠিক আছে। চর স্থির দ্বৈতের যে বৈশিষ্ট্যগুলো আর কি। আর অগ্নিবৃত্তি বায়ু জল, এর মধ্যে জলরাশিগুলো হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। অগ্নি রাশিগুলোতে একটু পরিশ্রম করতে হবে সুখের জন্য। হ্যাঁ, তারপর ধরুন অনেক সংগ্রাম করতে হবে, ফিজিক্যাল লেবার দিতে হবে। পৃথ্বীতত্ত্ব অবশ্যই স্থায়িত্ব দেবে। হ্যাঁ, সেক্ষেত্রে বিভিন্ন ঝুটঝামেলা করে স্থায়িত্ব দেবে। জলরাশি তো বললামই। আর বায়ু রাশিগুলো কিরকম, বায়ু রাশিগুলো একটু হালকা প্রকৃতির থাকবে, মানে থাকবে ভালোবাসা, খুব একটা ডিপ হবে না আর কি। এই যে বিষয়গুলো, এগুলো কি তত্ত্বগুলো আমাদেরকে ভেরিফাই করে বা এগুলো মডিফাই করে, সেগুলোকে আমরা অবশ্যই অ্যাটাচ করতে হবে। কারণ একটা আমরা যখন ফাইনাল রেজাল্টে যাব, তো আমাদের সব জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে। সেটা গ্রহ হোক, রাশি হোক, ভাব হোক, আর যাই হোক, সবকিছুকে অ্যাপ্লাই করবো। দেখুন এই ছক থেকে আপনারা বলুন তো, হাজব্যান্ডের কালার কেমন হবে। অনেকে জানতে চায় যে আমার হাজব্যান্ড কালো ফর্সা মানে কিরকম হবে।
সুন্দর হবে স্যার। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ডেফিনেটলি ডেফিনেটলি অফকোর্স। কারণ কি আমরা দেখুন এখানে মঙ্গল, রবি, চন্দ্র ভালো ভালো লুমিনাস প্ল্যানেট, এদেরকে বলা আলোকিত, লুমিনাস হ্যাঁ প্ল্যানেটের সাথে যুক্ত। স্যার তো একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ হ্যাঁ, আহ, ইয়ের মুখের আকৃতি কি গোলাকৃত হাজবেন্ডের? মানে প্রথমে আমি বলি ফেয়ার লুকিং হবে, অর্থাৎ একটু লালচে রঙের, মানে না, রেডিশ কালার। হ্যাঁ, হ্যাঁ, মুখটা কি গোল? মুখটা গোল। হ্যাঁ সেটা অবশ্যই, মুখটা তো গোল হবেই, এখানে লম্বাটে হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ গোল হচ্ছে, দেখুন হাজবেন্ডের দ্বিতীয় হচ্ছে মুখ, চেহারা এটা তো অবশ্যই গোলাকার চাকার মতোই হবে, বড় সড়ো হবে, ঠিক আছে। তো আমরা আভা যেটা বলবো যে অর্থাৎ একটু লালচে আভা থাকবে, উজ্জ্বল থাকবে চেহারা, আর একটু আলোকময় থাকবে, মানে ফর্সা আর কি, ফেয়ার লুকিং হবে। বৃহস্পতির পঞ্চমে একটু খেয়াল করুন, আমরা জানি যে বৃহস্পতি হচ্ছে পঞ্চমে ভেনাস থেকে ভালো। তো জুপিটার যখন ট্রানজিট করবে, অর্থাৎ সেই যখন আপনার ইয়েতে চলে যাবে, এই, মানে ক্ষেত্র বিনিময়ের পরে আর কি, ম্যারিজের পরে, নেটিভ ম্যারিজের পরে, দ্বিতীয়বার যখন বিবাহের সময় আমরা জানি স্যাজিটেরিয়া এবং জাতিকার বয়স যখন 17 থেকে কি 18 হবে, ওই সময়টাতে একটা পরিবর্তন আসবে। কারণ এই যে ট্রানজিট তো হচ্ছে প্রতিনিয়ত, জুপিটার 1 বছর করে করে পরিবর্তন হচ্ছে, একটা সময় সে সপ্তম রাশিতে চলে আসবে, স্যাজিটেরিয়াসে সপ্তম রাশিতে চলে আসবে। তো তখন স্বাভাবিকভাবেই 17-18 মতোই বয়স হবে, এবং দেখা যায় কি যে ধনুরাশি, দেখুন ধনুরাশি এটা কোন দিকের, পূর্ব দিক। তো সেই সময় দেখা যায় কি বৃহস্পতির জন্মকুণ্ডলী, শুক্র এবং মঙ্গল উভয়ের উপরে কিন্তু দৃষ্টি দেবে ওই সময়। কারণ যখন এখানে বৃহস্পতি চলে আসবে, 1 2 3 4 5, এই বৃহস্পতির পঞ্চম আসপেক্ট কার উপর পড়বে, রবি চন্দ্র মঙ্গলের উপর পড়বে। তো এটা বিবাহ সংক্রান্ত সময় শুভ আমরা জানি, কারণ ওই সময়টাতে বিবাহ হওয়ার যোগটা সবচেয়ে বেশি। কারণ স্যার আমরা আমি একটা কথা বলি, হ্যাঁ, বৃহস্পতি আপনি ট্রানজিটে ধরছেন, আজ রবি চন্দ্র মঙ্গলও তো তখন ট্রানজিট করে বেরিয়ে আসবে, ওখানে গিয়ে থাকবে। না ওইটা হচ্ছে ট্রানজিটের প্ল্যানেট, শুধু ধরেছি আমি কি বৃহস্পতি ট্রানজিট, আমি তো রবি চন্দ্র ট্রানজিট ধরছি না, ওটা তো ফিক্সড আচ্ছা, প্ল্যানেটস। এক্ষেত্রে ফিক্স তো। ন্যাটাল চার্টে ধরুন ওটা ফিক্স থাকবে। হ্যাঁ নেটাল চার্টে তো ওটা ফিক্স থাকবে। ন্যাটাল চার্টে থাকবে, সেক্ষেত্রে বৃহস্পতি তার খালি ট্রানজিটও করছে। হ্যাঁ ট্রানজিটটা যখন পড়াবো তখন দেখবেন, এই যে রবি মঙ্গল ট্রানজিট তো অবশ্যই করবে, আমরা সকল ট্রানজিট করব না, আমরা টাইমিং বের করার জন্য যে প্ল্যানেটের ট্রানজিট করবে শুধু ওই প্ল্যানেটটাকে ঘোরাবো, আর বাকি সকল প্ল্যানেট থাকবে নেটাল চার্টের ফিক্সড প্ল্যানেট, ট্রানজিটের প্ল্যানেট না। এটা হচ্ছে এই যে বৃহস্পতি হচ্ছে আমাদের ট্রানজিটের প্ল্যানেট, আর রবি চন্দ্র মঙ্গল এটা হচ্ছে নেটাল বা এন নেটাল চার্টের প্ল্যানেট। তো সুতরাং 18 বছর বললেন কি হিসাবে তাহলে একটু হ্যাঁ হ্যাঁ, 18 বছরটা বললেন না কি হিসাবে, কি বললেন? 1 বছর করে 1 বছর করে প্রত্যেকটা ঘরে থাকে বৃহস্পতি। হ্যাঁ, 1 বছর 1 বছর করে ঘুরিয়ে টুরিয়ে 30 বছর হয়। ও 12 আর 5-এ 1 2 3 4। সরি, এই যে 15, দেখুন এখানে বৃহস্পতি যখন এই যে সিংহতে আসছে, তখন তার বয়স কত হবে, 15, মানে 15 বা 15 সামথিং হতে পারে। আর 17 বছর কিংবা 19 বছর, এই 3টা সাল জাতিকার বিবাহের ক্ষেত্রে শুভ বা বিবাহ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আরো বেশি জোরালো হবে যখন একদম বৃহস্পতি এখানে চলে আসবে, অর্থাৎ সরাসরি মঙ্গলকে টাচ করবে। আর সেটা কত বছর হয়, 19 20 21, 20 21 22 23 বছর, 23, তাহলে 23 বছরে গিয়ে আরো জোরালো হবে, ঠিক আছে।
আমি এটা বলতে পারি স্যার, 17 বছর যখন হবে, আমি এটা বলতে পারি কি, 17 বছর তো যেহেতু বৃহস্পতি ফিফথ পজিশন, তাহলে প্রেম বিবাহ সম্ভাবনা হতে পারে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, মানে 20 যেহেতু বছরের ক্ষেত্রে বৃহস্পতি ধরুন বিবাহ, আমি পঞ্চমপতি, ধরি পন সপ্তমে আছে বৃহস্পতি। হ্যাঁ, আমি পঞ্চমে আছে হ্যাঁ, বৃহস্পতি তো। পঞ্চমে আছে বৃহস্পতি, যেহেতু 17 বছরে আছে, ধরুন ওই যে তুলাতে, আমি বলছি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ওই টাইমটা প্রেমের বিবাহ সম্ভাবনা থাকতে পারে। আবার যদি 19 বছর হতে পারে, সেক্ষেত্রে প্রেমও হতে পারে বা জেনারেল বিয়ে হতে পারে, সেটা বলতে পারি। না, সম্ভাবনা বেশি প্রেম, 11-তে। আমরা প্রেমের বিবাহ বা অ্যারেঞ্জ ম্যারেজটা একটু পরে পড়বো, ওটার আলাদা সূত্র আছে, আমরা এখন ওটা মিলাবো না। আমরা টাইমিংটা একটু দেখছি। টাইমিং এর ক্ষেত্রে আমরা বলবো কি, তাহলে 15 বছর তো স্বাভাবিকভাবে না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু 15 বছর বেশি ছোট, মানে এটা বলা যায় ইমেচিউর। তো সেক্ষেত্রে আমরা 18, যেহেতু আইন অনুযায়ী 18 নিয়ম, তো আমরা 19 থেকে হিসাব করতে পারি, মানে 19টা যে দেশে যেটা নিয়ম আর কি। তো 19 থেকে 23, 19 বছর আর হলো 23 বছর, এই দুটা বছর কিন্তু জাতিকার জন্য গুরুত্বপূর্ণ। এই সময়টাতে তার বিবাহ হবে এবং বিবাহের মাধ্যমে তার একটা উন্নতি দেখতে পাওয়া যায়, বা তাহলে বিবাহ 17 বছর সংক্রান্ত একটা শুভ সময়। ধরছেন কেন? মঙ্গলের সপ্তমে কি তার জন্য 17 বছর ধরছেন? 17 বছরটা যে আমি হ্যাঁ, 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 রাইট। মঙ্গলে মানে সপ্তম দৃষ্টি তো জোরালো না, সপ্তম দৃষ্টি তো অবশ্যই শক্তিশালী। এই জন্য 17। বিবাহ তো সপ্তমকে ইন্ডিকেট করছে, হ্যাঁ, সেই রাইট। কারণে। এই কারণে মঙ্গলের সপ্তমে থেকে যদি দৃষ্টি দেয় বৃহস্পতি, তো সেক্ষেত্রে ভালো, শুভ, সবচেয়ে জোরালো। আর একটা হলো 23 বছর আর কি, সরাসরি। তাহলে 17 বছর, 19 বছর আর 23 বছর, এগুলো অ্যাকচুয়ালি বিবাহের জন্য শুভ, শুভ সময়। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলবো যে এই হাজবেন্ডের, অর্থাৎ এই হাজবেন্ডের দ্বিতীয় একজন নারী সাথে সম্পর্ক থাকলে পরে সেকেন্ড নারীকে কিন্তু সেই বিবাহ করে পরিবারে আনবে না, সেটা গোপন থাকবে বা একটা এক্সট্রা রিলেশন থাকবে আর কি। তার কারণটা কি, তার প্রথম বিবাহটা কিন্তু পার্মানেন্ট, যেহেতু শনি সেকেন্ডে বসে আছে। তো এই সে স্বাভাবিকভাবেই এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার্স থাকবে, কিন্তু আসলে স্যার, তো কিছুদিন। জাতিকার চার্ট না স্যার? হ্যাঁ, হ্যাঁ, এটা জাতিকে চাট। কিন্তু স্বামী জীবন থেকে সরে আসবে, মানে স্বামী ওই নারীর, সেকেন্ড নারীর থেকে ধীরে ধীরে সরে আসবে, প্রথম নারীকেই সেই পার্মানেন্ট বা এটাকেই বেশি ইয়ে করবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ওভারঅল আরেকটা ইয়ে করি, আমরা একটা মানে সাম আপ করি, সেটা হলো স্বামী অবশ্যই ভাগ্যবান, সম্পদশালী এবং সামাজিক মর্যাদা সম্পন্ন হবে। এটা কখন হবে? বিয়ের পরে, মানে নারীর কারণে আর কি, ওই নারীর কারণেই। আচ্ছা, এটা হলো। আরেকটা হলো স্ত্রী সৌভাগ্যের কারণে অবশ্যই আর্থিক উন্নতিও কিন্তু আসবে এবং প্রভাবশালী জীবন অর্জন করবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, টেকনিক্যাল লাইনে। আর স্ত্রী একটু ধনপ্রাণ হবে, যেহেতু বৃহস্পতির সাথে কানেকশন শুক্র, তাহলে অবশ্যই, অর্থাৎ এই জাতিকা নিজেই একটু ধনপ্রাণ হবেন, মিষ্টভাষী হবেন এবং প্রজ্ঞাবান সম্পন্ন হবে। ঠিক আছে, প্রজ্ঞা সম্পন্ন হবে বৃহস্পতি যুক্ত থাকার কারণে। বিবাহের টাইমিংটা তো কখন? শান্তি বুঝতে ভালোবাসবে। 17, 17, 17, 19, 17 থেকে 19 এবং 23, এই সালগুলো তার বিবাহের জন্য শুভ, বিবাহ হতে পারে। আর স্বামীর চরিত্রের মধ্যে একটু আবেগ, একটু অহংবোধ, একটু সাময়িক প্রলোভনের কারণে প্রভাব দেখতে পাওয়া যায়। দ্বিতীয় নারী আসলেও বিবাহ করবে না, কিন্তু সম্পর্ক থাকবে, বাট একটা সময় সম্পর্ক থেকে বেরিয়ে এসে প্রথম নারীকেই বেশি গুরুত্ব দেবেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এই হাজবেন্ডের যে একটা বিচার আমরা করলাম। আরো অনেক বিচার করা যায়, হাজবেন্ডের প্রফেশনটা বিচার করা যায়। আমি আপনাদেরকে প্রফেশন বিচার একটা ইয়ে শেয়ার করছি, সেটাও একটু দেখবেন। এখানে আমি কিছু সূত্র পড়াবো, দেখুন। টু প্ল্যানেটস কম্বিনেশন এখানে আমাদের রয়েছে। দ্য মেথড অফ জাজিং, দেখুন, ক্যারিয়ার থ্রু মানে টু প্ল্যানেটস কম্বিনেশন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে, দেখুন, মার্সের সাথে যখন সান থাকবে, ধরলাম মার্স মানে হচ্ছে হাজব্যান্ড জাতিকার ছকে আর কি। আমি ট্রিপল প্ল্যানেটসও দেখাবো, এখন জাস্ট ডাবল প্ল্যানেট দেখাচ্ছি। এই ক্ষেত্রে আমরা কি বলবো, একটু আগে যেটা দেখালাম আর কি, যে হাজব্যান্ড অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস করবে এবং সেটা হচ্ছে তার প্রাইড, অহংকার, নাম যশ, খ্যাতি, প্রতিষ্ঠা অবশ্যই থাকবে। এই মার্চ যদি মনের সাথে যুক্ত থাকে, তাহলে একটু খুঁতখুঁতে স্বভাবের হবে, ক্যাপ্রিসিয়াস, এবং দেখা যায় কি ট্রাভেলিং ক্যারিয়ার গুলো তার জন্য সবচেয়ে বেশি ভালো। আলোচ্য যে ছকটা দেখালাম সেখানে সানও রয়েছে, মুনও রয়েছে, সেটার একটা মানে ট্রিপল কম্বিনেশন একটু পরে আমরা দেখবো। এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, ট্রাভেলিং ক্যারিয়ার তৈরি হবে এবং প্রফিটেবল হবে। ঠিক আছে, গার্মেন্টস, আর্টিস্টিক, এই সকল বিষয়ে তার অবশ্যই সফলতার মানে কর্মযুক্ত থাকবে আর কি।
হাজবেন্ডের কাজ যদি মানে মঙ্গলের সাথে যদি বুধ যুক্ত থাকে, তাহলে অবশ্যই আমরা বলবো যে হাজবেন্ড কি হবে, ইন্টেলিজেন্ট হবেন, অ্যাট্রাকটিভ স্পিকার হবেন, কারণ বুধ হচ্ছে বক্তা। ঠিক আছে, এটা আমাদের বক্তা, কমিউনিকেশনের জন্য ভালো বুধ, এই জন্য অ্যাট্রাকটিভ স্পিকার হবেন। এবং আরেকটা হচ্ছে অপোজিট সেক্সের প্রতি অবশ্যই একটা অ্যাট্রাকশন থাকবে। যেহেতু আমরা দেখলাম যে ওইদিকে আপনার এই যে মঙ্গলের যে দ্বাদশে যে বুধ রয়েছে, সে বুধটা চলে এসেছে কোথায়, থার্ড হাউসে, অর্থাৎ মঙ্গলের তৃতীয় ভাবে। তো সেক্ষেত্রে আমরা বুঝবো যোগাযোগ, সম্পর্ক, মানে এই বিষয়টা না জানাটা খুব সহজ। থার্ড হাউস থেকে কি বোঝায়, যোগাযোগ, কমিউনিকেশন, বন্ধু বান্ধব, এগুলো থার্ড হাউস থেকে বোঝায়। তাহলে মঙ্গলের থার্ড হাউসে যখন বুধের মতো একটা প্ল্যানেট চলে আসছে, বুধ মানে হচ্ছে বন্ধু বান্ধব বা নতুন কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা দ্বিতীয় কোনো স্ত্রী, সেটাকে বুধ বোঝায়। এই ঠিক মঙ্গলের থার্ড হাউসে যখন বুধ চলে আসে, তার মানে কি বোঝায়, যোগাযোগের মাধ্যমে একটা তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে হাজবেন্ডের জীবনে। কিন্তু আগমন ঘটলেও সে বিবাহ করতে পারবে না, বা তাকে সম্পর্কটা গোপনেই শেষ করে দেবে একসময়। এই হচ্ছে একটা বিষয়। তাহলে আমরা একটা অপোজিট সেক্সের প্রতি ইনভলভমেন্ট দেখুন, কমার্শিয়াল কিছু লাইফ সাকসেস, কমার্শিয়াল লাইনে সাকসেস আসবে। আমরা এই আলোচনার ছকেও দেখেছি, সেই সরকারি চাকরি করলেও একটা সময় যেহেতু বুদ্ধিতে চলে আসছে, সুতরাং তখন থেকেই সেই ওই রাহু থাকার কারণে তার চাকরিটা ছেড়ে দিয়ে সেই ব্যবসায়িক জীবনে চলে আসছে এবং কমার্শিয়াল লাইনে সেই সাকসেসটা আসছে। মার্স থেকে জুপিটার যদি থাকে, তো এক্ষেত্রে আমরা কি বলবো, হাজব্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড প্রকৃতির হবে, এক কথার মানুষ, যা বলবে তাই, কুইক অ্যাকশন তৈরি হবে। এবং দেখা যায় পরবর্তীতে অনুতাপ কিন্তু সেই করবে, মানে প্রথমেই একটা বড় কথা বলে ফেলে, এরপরে আবার অনুতাপ করে আর কি, এরকম একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এবং সে সেলফ মাস্টার, মানে নিজস্ব ভাবেই মানুষকে পরামর্শ দেওয়া, বুদ্ধি দেওয়া, নিজস্ব বিজনেস, ইন্ডিপেন্ডেন্ট প্রকৃতির, স্বাধীন চেতা আর কি। এবং দেখা যায় কি কখনোই আপনার রিলেশনের ক্ষেত্রে দেখা যায় কি তার লাইকিং ডিসলাইকিং নিয়ে এগুলো খুব একটা ইয়ে থাকে না, আগ্রহ থাকে না। হ্যাঁ, এইগুলো আমাদের টু প্ল্যানেটস কিছু কম্বিনেশন। বাকি কম্বিনেশন গুলো একটু দেখে নিই। মার্সের সাথে ভেনাস থাকলে কি হবে, মানে এটা যেটা সমস্যা তৈরি হয়, যে আমরা আগে বলেছিলাম মার্স মানে একটু ভেজাল তৈরি করছে, আবার ভেনাস মানে সুখ স্বাচ্ছন্দ্য। তো কনস্ট্যান্টলি মানে একদম স্থির ভাবে ওয়াইফের সাথে বাস করতে পারে না। কিছু কিছু সময় তাদের মধ্যে একটা ডিসপ্যারেশন মানে চলে আসে, মানে একটা স্থানান্তরণ বা একটা সাময়িক বিচ্যুতি এরকম দেখতে পাওয়া যায়। আর মঙ্গল বা সাথে যদি মার্সের সাথে যদি সেটার্ন থাকে, তাহলে আমরা কি বলবো, তার হাজবেন্ড কি হবে, ইন্টারেস্টেড হবে বিশেষ করে কিছু সাবস্টেন্সিয়াল ওয়ার্কের ক্ষেত্রে, এবং বিভিন্ন সময় ভুগবে আর কি, ইম্পেডিমেন্ট এবং এই বিভিন্ন কাজে সে ভুগবে। এরপর রয়েছে মার্সের সাথে যদি এই যে ড্রাগন হেড মানে হচ্ছে রাহু, যদি রাহু থেকে যায়, রাহু যদি যুক্ত হয় পরপর রাশিতে, তো এটা ছায়ার জগতে, মানে রাহু মানে শ্যাডো, তো ফটো বা এই সকল লাইনে, ফটোগ্রাফি লাইনেও কিন্তু সেই সিনেমা, মিডিয়া, এই সকল লাইনেও কাজ করতে পারে। অন্ধকার হুইল চাকার বিজনেস, মানে গাড়ির বিজনেস, কানেক্টিং মেশিনারিজ, কিছু কিছু মেশিন আছে না যেগুলো কানেক্ট করে, জোড়াতালি দেয়, এগুলোর সাথে সে যুক্ত হতে পারে ওয়ার্কশপ গুলোতে। এবং মাঝে মাঝে দেখা যায় কি কিছু কিছু ক্ষেত্রে পুয়ার ডিসক্রিপশনাল পাওয়ারের কারণে সে ভুগবে। মার্সের সাথে এই যদি যে গ্যাসের 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 বিজনেস করতে পারে, বায়ু গ্যাস, রাজে যেহেতু বায়ু। না ড্রাগন হেড এর সাথে শ্যাডো গ্যাস, এটা না, হ্যাঁ করতে পারবে যেহেতু পারবে। রাহুটা বায়ু রাশি, হ্যাঁ বায়ু হ্যাঁ হ্যাঁ, করতে বায়ু পারবে প্ল্যানেট। বায়ুরাশি। তবে চাকা বা মেশিনারি এগুলোই বোঝায়, যেমন মার্সের সাথে যদি ড্রাগন হেড থাকে আর কি। এবং শুধু নেশা না, এটা না, নেশা জাতীয় কিছু বিষয় যুক্ত থাকবে, এটা এবারে থ্রি প্ল্যানেট দেখালে তখন বুঝতে পারবেন। যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে আমি কেবল ফিলিং তো আছেই, নোটস দিয়ে দেবো। এই যোগগুলো কিভাবে তৈরি হবে দেখুন, এই যোগগুলো যদি টু প্ল্যানেটস কম্বিনেশনের যোগগুলো সেকেন্ড, পঞ্চম, নবম বা সপ্তম এরকম থাকলেই কিন্তু সেম রেজাল্ট তৈরি হবে। এই যে আমরা এখন যেটা দেখবো, এটা হলো থ্রি প্ল্যানেটস এর কম্বিনেশন। এটাও গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে মার্স, সান এবং মার্কিউরি দেওয়া আছে। এরকম যদি থাকে তাহলে আমরা সাপোর্টিভ বাই নেচার, এবং ফোর প্ল্যানেটসও আছে, এগুলো অ্যাডভান্স আর কি। থ্রি প্ল্যানেটস, ফোর প্ল্যানেটস কম্বিনেশন, ঠিক আছে, এরকম আমরা আসবো, এগুলো নোট দিয়ে দেবো, সমস্যা নেই, শুধুমাত্র এখন দেখে নিন। এই যে সান, মার্স, সেটান এভাবে থাকবে, মার্স, মুন, সান। এই যে এখন আমরা যে ছকটা একটু আগে বললাম, এটা এই যোগটা আছে কিন্তু একসাথে, মার্স, মুন, সানের একটা কম্বিনেশন এখানে আছে।
তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? গভর্নমেন্ট সাইডের ক্ষেত্রে সে ভালো করবে, এবং ট্রান্সফার পরিবর্তন আসবে, যে ট্রান্সফারের পরিবর্তনটা লক্ষণীয়, যেহেতু মুন রয়েছে সেখানে। আর দেখতে কি হবে? ফেয়ার লুকিং হবে, রেসপেক্টেবিলিটি থাকবে অবশ্যই, মোটামুটি প্রফিটেবল বিষয় থাকবে, খাদ্য শস্য যথেষ্ট মজুদ থাকবে, সরকারি রেশন পাবে, এবং বিভিন্ন ডিফারেন্ট প্লেস থেকে সেই সুযোগটা পাবে আর কি। তো এরকম যোগ রয়েছে, আমি আজকের এই নোটসটা দিয়ে দেবো, 3 প্ল্যানেটস কম্বিনেশন। আমরা মোটামুটি এখন অনেকটা সময় পেরিয়ে গেছে। আপনারা কিন্তু, প্রবলেমটা হচ্ছে আমরা